দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি 4টে 4 দিক। শুরুতে যে খবরে নজর রাখবো, গতকাল বেলঘরিয়ার রথতলা মোড়ে যে শুটআউটের ঘটনা, সেই গুলিকাণ্ডে হাড় হিম করা ঘটনা। ব্যবসায়ী অজয় মণ্ডলকে ফোনে হুমকি। সকালেই বিহার থেকে ফোন রমেশ সিং নামে এক দুষ্কৃতীর, দুপুরে সুবোধ সিং নামে দুষ্কৃতীর ফোন। আর সেই ফোনে কি বলা হয়েছে? খুন করতে নয়, আপনাকে ভয় দেখাতেই গুলি করা হয়েছে। 50টি গুলি মারতে পারতাম, মাত্র 8টি গুলি করা হয়েছে। ব্যবসায়ীকে ঠান্ডা গলায় হুমকি দিয়েছেন দুষ্কৃতী, ফোনে এই হুমকি দেয়া হয়েছে। গতকাল বেলঘরিয়ার রথতলায় শুটআউটের ঘটনা। ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে টানা 8 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা এবং ওই ব্যবসায়ীকে খুনের উদ্দেশ্যে গুলি করা হয়েছিল। এবং এই বিষয়ে যেরকম পুলিশ মনে করছে, তবে অল্পের জন্য রক্ষা পান ওই ব্যবসায়ী। হুমকি ফোন দেওয়া হয় এবং যে হুমকিতে দুষ্কৃতীরা বলা হয়েছিল যে ভয়ে দেখাতেই এই হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যারাকপুরের বাসিন্দা অজয় মণ্ডল, পেশায় ব্যবসায়ী। আপনাদের শোনাই হুমকির সেই অডিও। आप ना किया, आपसे तो हमारा कोई बात नहीं हुआ, आपसे तो हमारा कोई बात नहीं। आपसे आप फोन किया, हमारा अननोन नंबर हम उठाया नहीं होगा, लेकिन अब करने का पहले हमसे एक बार मिल के चाहिए, बात करके सब करता। देखिए हमको लग जाता, लेकिन वो लोग जैसे गुली किया था ना, वहाँ पर तो हमारा भी है ना बहुत। आपका है, सुनिए, आपका है, हमारा तो 64-5 हो गया। आज हम जितना दिन से काम कर रहे हैं, हम सबको लेके ही चलता है। टीटागढ़ में कोई प्रमोटर का नाम आने से हमारा ही नाम पहले आता है, ठीक है? तो सबका कोई धंधा कर रहे हैं तो आप हमें साथ लेके चलिए, और सारी परेशानी में वहाँ का हम सामना करेंगे। कोई भी व्यक्ति आप लोग को परेशान नहीं करेगा। तो ये बात आप फोन करके हमको बता सकता रहा। देखिए हम तो इसका पहले शाहजादा, देखिए वहाँ पर ना इतना दिन हम साथ रहे ना, हाँ समझ जाइएगा। देखिए आपका कोई नंबर हमारा पास नहीं है जो आपको कांटेक्ट करेंगे, आपका कोई बंदा नहीं है उससे बात करेंगे। ठीक है, नहीं रहिए, आप आराम से अकेले में हमसे बात कीजिए। हाँ कब फ्री होइएगा? आप देखिए अभी तो 10-5 दिन हमारा तो जो डर है, अंदर में जो डर आया है, ये पहले निकल जाए, उसके बाद ना कोई काम का बात करेंगे आपसे। नहीं तो देखिए आपको लेना तो जब हम बोल ही रहे हैं कि वो ना, तो आपको ना तो बोलिए, आपको लग जाना कितना बड़ा बात था बड़ा बात तो नहीं था लोग, लेकिन इतना ये 7-8 गुली करने का क्या काम था? 1-2 करके आपको डराना है, हमको 1-2 करके छोड़ देता। आपका शोरूम में 50 गोली मारता हूँ तो 7-8 चला। हाँ समझे ना, वो आपको मारने का मकसद नहीं था, इसी बात को सोचे, नहीं तो 8 लोगों नहीं। वो तो ठीक है, वो तो इसमें है, हमको मार के आपको क्या फायदा हुआ, आप ये हमको बता दीजिए। नहीं हमको ये सुबोध ये जो इसका लड़का नहीं है जादव का, राय का, ये 2-3 बार हमको बोला था जे बस बात करने मांगता। हम बोला ठीक है, वहाँ का सारा विवाद, सारा चीज हम समझेंगे। हाँ आप लोग अपना काम कीजिए, समझे ना। आप लोग को कोई भी गुंडा, आपको फोन क्रिमिनल, कोई दुनिया जान वहाँ फोन करता है तो वो जिम्मेदारी मेरा, सामने वाला का नंबर हमको दीजिए। अच्छा, आपको कहाँ से हमको नंबर मिलेगा? आपका जो नंबर से आप करता है, दोबारा कॉल तो जो घुसता नहीं है। नहीं वो तो है ही, वो तो आप चाहेगा तो कुछ भी हो सकता है, तो आपको भी मालूम है, हमको भी मालूम है, जो सुबोध सिंह चाहेगा तो कुछ भी हो सकता है। আপনাদের
আপনাদের সামনে হুমকি যে দেওয়া হয়েছিল ব্যবসায়ী অজয় মণ্ডলকে, সেই হুমকি এবং ব্যবসায়ীর সঙ্গে ঠিক কি কথোপকথন হয়েছে সেই অডিও আপনাদের সামনে এবং ভিডিও তুলে ধরলাম। আর এই নিয়েই কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, গতকাল প্রকাশ্য দিবালোকে যে ঘটনা ঘটে গেল এবং যেমনটা জানা যাচ্ছে যে হুমকি ফোন এসেছিল ওই ব্যবসায়ীর কাছে, বিহারের সাথে কি যোগসূত্র? বিহারের কোনো এক দুষ্কৃতী করেছিল, কি জানা যাচ্ছে এ বিষয়ে? পুলিশ এখনো পর্যন্ত কি তথ্য পেল হাতে? দেখো, ব্যবসায়ী যেটা দাবি করেছেন এবং তিনি যেটা অভিযোগ তুলেছেন যে গতকালকে যখন তার উপরে গুলি চালানোর ঘটনাটি ঘটলো, তারপরে তার ফোনে কিন্তু একটি ফোন আসে, সেখানে কিন্তু তাকে বলা হয় বাজ গয়া। তারপরে আজকে দুপুরবেলা নাগাদ তার ফোনে ফের আরেকটি ফোন আসে, সেখানে তিনি যেটা দাবি করছেন যে বিহার থেকে ফোন আসে এবং সুবোধ সিং নামে এক দুষ্কৃতী তিনি কিন্তু ফোন করে বলেন যে কালকে আপনাকে অনেকবার ফোন করা হচ্ছিল, 10 থেকে 12 বার ফোন করা হয়েছিল, আপনি ফোনটা ধরেননি বলে আপনার উপরে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। এবং ব্যবসায়ী এরা দাবি করছেন যে টিটাগড়ে যে প্রমোটিং করতে গেলে কিন্তু যারা দুষ্কৃতী রয়েছে, যারা জমি হাঙ্গররা রয়েছে, তাদেরকে কিছু টাকা অবশ্যই দিতে হবে এবং সেই কারণে কিন্তু তার উপরে কিন্তু দীর্ঘদিন ধরে একটা চাপ সৃষ্টি করা হচ্ছিল এবং টাকা চাওয়া হচ্ছিল দীর্ঘদিন ধরে দুষ্কৃতীদের তরফ থেকে, এমনটাই জানা গিয়েছে তিনি যেটা বলছেন। এবং সবথেকে অবাক করার বিষয় যে বিহার জেলে বন্দী রয়েছে যে দুষ্কৃতী, সে কি করে ব্যবসায়ীকে ফোন করছে এবং এখনো পর্যন্ত ঘটনার 24 ঘন্টা কেটে গেছে, পুলিশ কিন্তু কাউকে গ্রেফতার করেনি। তবে পুলিশ সূত্রের খবর 3 জনকে আটক করে পুলিশ এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে। প্রথমে ব্যবসায়ী যে ব্যক্তির নাম উল্লেখ করেছিলেন, যে দুষ্কৃতীর নাম উল্লেখ করেছিলেন শাহজাদা, যেটা সকালবেলা থেকে আমরা দেখাচ্ছিলাম কার্যত, এবং তার সঙ্গে ব্যবসার কি যোগসূত্র রয়েছে এবং সে কি এই ধরনের ঘটনা ঘটালো কিনা। এবং অপরপক্ষে যে ফোনটি করা হলো বিহার থেকে, যেটি ব্যবসায়ী সরাসরি দাবি করেছেন যে যিনি জেলে বন্দি তার থেকে ফোনটা এসেছিল এবং তাকেও কিন্তু পাশাপাশি সেই ফোন রেকর্ডের দিকেও কিন্তু পুলিশ পাশাপাশি যে তথ্য এসেছে পুলিশের কাছে এবং যে ফোনে যে ব্যক্তি কথা বলছেন তিনি, তার পরিচয় কি, তিনি কোথা থেকে ফোন করেছেন সেই বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে যে কি করে এলো এই ফোনটা এইভাবে তার কাছে। এবং তার পাশাপাশি যে দুজন বাইকে করে এসেছিল, যেটা দেখা গিয়েছিল সিসিটিভি ফুটেজে স্পষ্ট, সেটা কারা ছিল সেই দুজনকেও কিন্তু ইতিমধ্যেই তল্লাশ জারি রেখেছে পুলিশ। সেই দুজন কারা, পুলিশ কিন্তু টিটাগড় যে চত্বর, সেই টিটাগড় চত্বরের আশেপাশে ইতিমধ্যে কিন্তু তল্লাশি অভিযান জারি রেখেছে। তবে এই যে ব্যবসায়ীকে বারবার করে যে ফোনে হুমকি দেওয়া, এই হুমকিটা আসছে মূলত কার থেকে? মাস্টার মাইন্ড কে? তবে কি সুবোধ সিং তিনি কি মাস্টার মাইন্ড? তিনি দীর্ঘদিন আগে, যেটা পুলিশ সূত্রের খবর অনুযায়ী, যে ডাকাতির এক ঘটনা, তিনি কিন্তু বিহার জেলে বন্দী রয়েছেন। তাহলে তার থেকে কি করে কল ব্যবসায়ীর ফোনে এলো, সেই জায়গাটা একটা সন্দেহের চিহ্ন থাকছে এবং সেই বিষয়ে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেট যথেষ্ট তৎপরতার সঙ্গে পুরো বিষয়টি তদন্ত জারি রেখেছে এবং তারা পুঙ্খানুপুঙ্খভাবে যে নথি বা যে তথ্য পাচ্ছে অজয় মণ্ডলের তরফ থেকে, ব্যবসায়ী যার উপরে কিন্তু গতকালকে গুলি চালানোর ঘটনা ঘটেছে, তার থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্যের ভিত্তিতে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই যে আগে এই যে হুমকি ফোন, এর খবর অনুযায়ী আমরা জানতে পেরেছি আগেও পেয়েছিলেন ওই ব্যবসায়ী, পুলিশকে কি তিনি কোনোভাবে জানিয়েছিলেন এর আগে যে তিনি হুমকি ফোন পাচ্ছেন বা তার সাথে কারোর কোনো শত্রুতা ব্যবসায়িকভাবে রয়েছে? হ্যাঁ, একেবারেই। দেখো, যে গতকালকে যখন ঘটনাটি ঘটে সেই সময় তিনি পুলিশকে বলেন যে দীর্ঘদিন ধরে তার ফোনে একটি ফোন আসছিল এবং সেখানে টাকার দাবি করা হচ্ছিল এবং সেটা তিনি পুলিশকে ঘটনাটি ঘটার পর বলেছেন, কিন্তু তার আগে পর্যন্ত তিনি বলেননি। ঘটনাটি ঘটার পর তিনি গিয়ে বলেছেন এবং আজকেও কিন্তু সেই ফোন অব্যাহত, সেই ফোনের যে সেই ফোন আসা কিন্তু তার ফোনে ক্রমাগতভাবে আসছে এবং তাকে বলা হচ্ছে পুলিশ কিছু করতে পারবে না, যা সামলাবো আমরা সামলে নেবো, আমাদের সাথে কথা বলতে, আপনি কেন ফোনটা ধরেননি। এই ধরনের কথা পুলিশের নিরাপত্তার মধ্যে ব্যবসায়ীর কাছে যথেষ্ট সন্দেহের চিহ্ন। একদমই ধন্যবাদ জানাবো জয়ন্ত মজুমদার, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। এবং যে হুমকি ফোন আপনাদের সামনে তুলে ধরলাম, শনিবার ভর দুপুরে বেলগড়িয়ার রথতলায় ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা এবং সেই ব্যবসায়ী অজয় মণ্ডলের কাছে বারবার ফোন এসেছিল, হুমকি ফোন, এবং বিহার থেকে এক দুষ্কৃতী ব্যবসায়ীকে ফোন করেছিলেন বারবার এবং যেখানে তিনি দাবি করেছেন যে গুলি চালানোর ঘটনা ঘটিয়েছিলেন ওই দুষ্কৃতী, সে শুধুমাত্র ব্যবসায়ীকে ভয় দেখানোর জন্য, কোনোভাবেই তাকে মারার জন্য তাকে গুলি চালানো হয়নি, মাত্র 8টি গুলি করা হয়েছে। তবে দুষ্কৃতীরা শনিবার তাকে মারতে চায়নি। তবে গোটা বিষয়টি কিন্তু পুলিশের কাছে ইতিমধ্যেই জানিয়েছেন ওই ব্যবসায়ী। অন্যদিকে অজয় মণ্ডলের যে দাবি যে তাকে ফোন করেছিল সুবোধ সিং নামে এক দুষ্কৃতী এবং সে বর্তমানেও কিন্তু বিহারের
জেলে বন্দী। তৃণমূলের ব্যবসায়ী জানিয়েছিলেন যে সুবোধ সিং তাকে ফোন করে হুমকি দিয়েছে, যদি খুন করার পরিকল্পনা থাকতো তবে গাড়িতে গুলি চালানোর প্রয়োজন হতো না। পাশাপাশি আপনাদের জানাবো, এই গুলিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে। গুলি চালানোর পর আক্রান্ত ব্যবসায়ীকে ফোন করেন দুষ্কৃতীরা। বলেন তারা যে বাজ গিয়া ব্যবসায়ীর পরিচিতিকেও ফোন করেন দুষ্কৃতীরা। গুলি চালানোর ঘটনায় শাহজাদার নাম উঠে আসছে। টিটাগড়ের দুষ্কৃতী ওই শাহজাদা। চারটে চারদিকে অন্যান্য খবরে নজর রাখবো, তবে সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, তৃণমূলের টিকিটে এমপি ইউসুফ পাঠানকে গুজরাটের নোটিশ যে পাঠানো হয়েছে এবং গুজরাটের একটি জমি বেআইনিভাবে দেওয়াল তুলে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে 6 জুন পাঠানকে নোটিশ পাঠানো হয়েছে। বিজেপি শাসিত পুরসভার রাজনৈতিক কারণেই কি পাঠানকে নোটিশ, এই প্রশ্ন উঠছে। লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী ইউসুফ পাঠান 5 বারের সাংসদ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে হারিয়ে নজির গড়েছেন তিনি, এবং গত 6 জুন বরোদা পুরসভা পাঠানকে একটি নোটিশ পাঠিয়েছে। এবং যে অভিযোগ যে গুজরাটের বরোদা পুরসভার অন্তর্গত একটি জমি তিনি বেআইনিভাবে দেওয়াল তুলে ঘিরে নিয়েছেন বলে অভিযোগ। কি অভিযোগ उठे আসছে তার বিরুদ্ধে শোনা। कॉर्पोरेशन को कुछ दिन पहले पता चला कि माननीय सांसद श्री यूसुफभाई पठान ने हमारे कॉर्पोरेशन के TP 22 के फाइनल कोर्ट नंबर 90 के ऊपर कब्जा कर रखा है। उसके हिसाब से उसको वहाँ नोटिस मिला। अगर मेरी मांग ये है, एक सांसद जो जिसका काम है उसके कायदे का पालन करना और लोगों को कायदे का पालन करना, अब जब खुद ही कायदे का पालन नहीं करते हैं तो उसके ऊपर तो एक सचोट दाखला बैठे, ऐसा कुछ एक्शन लेना चाहिए। उस हिसाब से मैंने अगर यूसुफभाई पठान ने गैरकायदेसर काम किया है तो उसके ऊपर लेट पेनल्टी का केस करने की मांग की है। আর এই নিয়ে কথা বলবো, অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ রয়েছেন ফোন লাইনে। দিব্যেন্দুদা, তৃণমূলের জয়ী প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ঠিক কি অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে? না দেখো, ভদোদরা পুরসভা এই নোটিশটা সার্ভ করেছে। তার যে ভদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি তিনি এটা স্বীকার করেছেন যে প্রাক্তন বিজেপি কাউন্সিলর তিনি একটা অভিযোগ করেছিলেন যে একটা জমি দখল করে নেওয়ার অভিযোগ, সেটা হচ্ছে ভদোদরার তানাদালজা এরকম একটা জায়গা। সেই জায়গাতে ইউসুফ পাঠান তার নিজের একটা জমি তিনি কিনেছিলেন এবং তার পাশে একটা জমি ছিল, সেই জমিটা তিনি কিনতে চেয়েছিলেন এবং প্রতি স্কোয়ার মিটারে তিনি 57,000 টাকা দামও দিয়েছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে অভিযোগটা উঠছে, এই যে জমি, যে তার ইউসুফ পাঠান যে জমিটা কিনেছিলেন তার পাশের যে জমিটা, সেই জমিটাও তিনি কিনতে চেয়েছিলেন এবং পুরসভার কাছে আর্জি জানিয়েছিলেন, কিন্তু পুরসভা সেটি খারিজ করে দেয় যে এই জমিটি পুরসভার জমি, এই জমিটি তারা বিক্রি করতে রাজি নয়। এবং যে অভিযোগটা তারপরে সামনে আসছে, অর্থাৎ প্রাক্তন বিজেপি কাউন্সিলর যে অভিযোগটা করেছিলেন এবং ভদোদরা পুরসভা সেটাও কিন্তু কার্যত স্বীকার করে নিয়েছেন যে এই জমিটি, যে পাশের যে জমিটি যেটি ইউসুফ পাঠান কিনতে চেয়েছিলেন, সেই জমিতে তিনি পাঁচিল তুলে দেন এবং সেখানে কিছু নির্মাণ কার্য করা হয়। এই অভিযোগটা সামনে আসছে। প্রশ্ন একটাই, সেখানে ইউসুফ পাঠানের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি, তিনি কোনো রকম এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। কিন্তু যে প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠছে, সেই প্রশ্নটা হলো যে 2012 সালের ঘটনা এবং সেই 2012 সালের ঘটনার পর হঠাৎ করে এই 2024 সালে 4 জুন দিব্যেন্দুদা, সেই জায়গা থেকে একটা প্রশ্ন যেটা উঠছে যে বিজেপি কি তবে হারের বদলা নিচ্ছে? না দেখো, যে কথাটা বলছিলাম যে এই 4 জুন রেজাল্ট বেরোলো এবং এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বহরমপুর লোকসভা কেন্দ্র, সেই কেন্দ্র থেকে ইউসুফ পাঠান জিতলেন এবং তিনি বহরমপুরের দীর্ঘদিনের সাংসদ অধীর চৌধুরীকে হারিয়েছেন এবং বিজেপি তো সেখানে কোনো রকম ভাবে দাগই কাটতে পারেনি। তো তাহলে এই ইউসুফ পাঠান, যিনি গুজরাটের ছেলে, দেশের হয়ে তিনি বিশ্বকাপ এনে দিয়েছেন এবং তিনি তৃণমূলের টিকিটে এই রাজ্য থেকে তিনি জিতেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই গুজরাট যে রাজ্য, বিজেপি শাসিত রাজ্য, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তার ভূমিপুত্র,
তারা এখন নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী এবং অমিত শাহ তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ভদোদরা পুরসভা সেটাও কিন্তু বিজেপি শাসিত। তাহলে এই ভদোদরা পুরসভা যে নোটিশটা পাঠাচ্ছে ইউসুফ পাঠানকে, আজকে এতদিন পরে 12 বছর পরে যে ঘটনাটা ঘটেছে 2012 সালে, এতদিন পরে নোটিশ কেন পাঠালো? তাহলে যদি এই অভিযোগটা যদি উঠেই থাকে, যদি এই যে জমিটা ইউসুফ পাঠান কিনতে চেয়েছিলেন বলে যে দাবি করা হচ্ছে, এবং সেই জমিতে তিনি নাকি বেআইনি ভাবে একদমই ধন্যবাদ জানাবো দিব্যেন্দুদা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। এবং ইউসুফ পাঠানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, গুজরাটের বরোদা পুরসভার অন্তর্গত একটি জমি তিনি বেআইনিভাবে দেওয়াল তুলে ঘিরে নিয়েছেন, এই অভিযোগে তাকে নোটিশ পাঠানো হয়েছে। তবে অনেক আগের বিষয়, এখন এই নোটিশ, কিভাবে দেখছেন এই বিষয়টাকে আপনি? দেখুন, বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা যে কতটা নোংরা সেটা আরো একবার তারা প্রমাণ দিল। ইউসুফ পাঠান আজকে সেইখানে এই প্রথম থাকছে না, বহুদিন আগের একটা ঘটনা যার সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। যেহেতু এখানে বিজেপি শুধু নিজে হেরেছে তা নয়, বিজেপির হয়ে যিনি সব থেকে বড় ওকালতি করতেন এই বাংলায়, সেই বিজেপির দালাল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পর্যন্ত প্রহারা হেরেছে। সুতরাং নিজেদের হার এবং নিজেদের দালালের হারকে মেনে নিতে না পেরে নখদাঁত বার করে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার জন্য কত নিচে বিজেপি নামতে পারে তারই প্রমাণ তারা দিচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। 4:04 দিকে যে খবরে নজর রাখবো, জম্মু কাশ্মীরের নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন অমিত শাহ। বৈঠকে সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ছিলেন, বৈঠকে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর তিনিও ছিলেন। সম্প্রতি 3 দিন 3বার ভূস্বর্গে জঙ্গি হামলার ঘটনা ঘটে, পাশাপাশি অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। জম্মু কাশ্মীর নিয়ে রবিবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন অমিত শাহ। উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি এবং সন্ত্রাস দমনে সেখানে কি করণীয় এবং কোন কোন পদক্ষেপের পথ খোলা আছে, এই সমস্ত বিষয় বৈঠকে আলোচনা করা হয়। এবং পাশাপাশি সংশ্লিষ্ট যারা আধিকারিক ছিলেন এই বৈঠকে তাদেরকেও কিন্তু নির্দেশ দেওয়া হয়। এবং বেশ কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু কাশ্মীর নিয়ে একটি বৈঠকও করেছিলেন। তবে সেক্ষেত্রে শান্তি ফেরাতে উপত্যকা এবং সন্ত্রাস দমনে এই বৈঠক, এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। অন্যান্য খবরের আপডেট নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। লোকসভা নির্বাচন মিটে গিয়েছে, এবার রাজ্যে 4 উপনির্বাচন। যেরকম বিজেপির সম্ভাব্য প্রার্থী ইতিমধ্যেই নাম উঠে আসছে। বিজেপির বৈঠকে প্রতিটি কেন্দ্রে 3টি নাম প্রস্তাবিত তালিকা থেকে চূড়ান্ত হবে প্রার্থীর নাম। বিজেপির বৈঠকে তৈরি প্রস্তাবিত তালিকা, মানিকতলায় এগিয়ে কল্যাণ চৌবে, বাগদা এগিয়ে বিনয় বিশ্বাস এবং রায়গঞ্জে সম্ভাব্য বিজেপি প্রার্থী বাবুলাল বালা। পাশাপাশি রানাঘাট দক্ষিণে আলোচনায় উঠে আসছে মনোজ বিশ্বাসের নাম। উপনির্বাচন রয়েছে আগামী 10ই জুলাই এবং সেই উপনির্বাচনে যে সমস্ত কেন্দ্রে হবে এবং সেখানে যেরকম তৃণমূলের তরফে ইতিমধ্যেই চূড়ান্ত নাম দিয়ে দেওয়া হয়েছে, তবে বিজেপির তরফেও কিন্তু বৈঠকে বেশ কিছু নাম উঠে এসেছে। এ নিয়ে কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, যে নাম এখনো পর্যন্ত আলোচনায় উঠে এসেছে এই 4 কেন্দ্রে, কোন কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে এই 4 কেন্দ্রে বিজেপির তরফে বৈঠকে কি বিষয় প্রস্তাব হলো? দেখো, গতকালই বিজেপির কোর কমিটির বৈঠক হয়েছে এবং সেই বৈঠক থেকে প্রত্যেকটি কেন্দ্রের জন্য যে উপনির্বাচন হবে প্রত্যেকটি কেন্দ্রের জন্য 3টি করে নাম সেখানে কিন্তু তারা বেছে নিয়েছে। কেন, বেশ কিছু ক্ষেত্রে যেটা সূত্র খবর যে প্রার্থী নিয়ে মতভেদ তৈরি হয়েছিল এবং সেই বিজেপির এই কোর কমিটি যেটা জোর দিচ্ছে পার্টির একদম একনিষ্ঠ সমর্থক তাদেরকেই কিন্তু এই আসনে তারা লড়াই করতে দেবে, এমনটাই কিন্তু বিজেপির সিদ্ধান্ত। এবং সেই জায়গা থেকে এখনো পর্যন্ত যা আমরা খবর পাচ্ছি, যদি দেখা যায় তার মধ্যে এই যে 4টি উপনির্বাচন হবে তার মধ্যে মানিকতলা কেন্দ্র বাদ দিলে বাকি 3টি আসন অর্থাৎ বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ 3টি আসনে কিন্তু যদি দেখা যায় 2021-এর লোকসভায় যেমন পেয়েছিল বিজেপির পক্ষে ছিল,
ঠিক এবারের লোকসভা যদি নির্বাচন দেখা যায়, এবারের লোকসভা কিন্তু এই 3টি বিধানসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি, এবং সেই জায়গা থেকে প্রার্থী হিসাবে কিন্তু বেছে নেওয়া হয়েছে প্রায় 12 জনের নাম, অর্থাৎ প্রত্যেকটি কেন্দ্র থেকে 3টে করে নাম। এখনও পর্যন্ত আমাদের কাছে যে নাম আসছে তার মধ্যে ইতিমধ্যে জানো যে বাগদা কেন্দ্র ঠাকুর পরিবার থেকে একজনের নাম কিন্তু তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই প্রকাশ করেছে। মমতা বালা ঠাকুরের কন্যা সেখানে মধুপর্ণা ঠাকুর, তিনি প্রতিদ্বন্দ্বিতা করবে, এবং বামেদের পক্ষ থেকেও কিন্তু সেখানে প্রার্থী ঘোষণা করা হয়েছে। কিন্তু বিজেপি এখনও পর্যন্ত যদি কালকে চূড়ান্ত করেছে, এখনও পর্যন্ত যে নামটা আমাদের কাছে এসছে তাতে কিন্তু বেশ কিছু নাম উঠে আসছে, যেমন শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের নাম উঠে আসছে অমরতলাল বিশ্বাসের নাম উঠে আসছে 2019-এ কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া দুলাল বর, বাগদার প্রাক্তন বিধায়ক, তার নাম উঠে আসছে। কিন্তু এই নামের মধ্যে এগিয়ে রয়েছে বিনয় বিশ্বাসের নামটাই কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি সূত্রে, এমনটাই খবর। এবং এর পাশাপাশি যদি বলে মানিকতলা কেন্দ্র গতবারের যিনি প্রার্থী ছিলেন কল্যাণ চৌবের নাম কিন্তু এগিয়ে রয়েছে, যদিও ওখানে আরও বেশ কয়েকটি নাম আছে। ঠিক তেমনই আবার এখানে রয়েছে দেখা যাচ্ছে যে পরবর্তী কেন্দ্র যেখানে রয়েছে রায়গঞ্জ, সেই রায়গঞ্জ কেন্দ্রে বেশ কিছু নাম কিন্তু সেখানে রয়েছে বাবুলাল নাম সেখানে রয়েছে কিন্তু, এবং সেই জায়গা থেকেই বিজেপির যে খবর বাবুলাল বালা, এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে মনোজ বিশ্বাসের নাম রয়েছে, সেখানেও বেশ কয়েকটি নাম কিন্তু রয়েছে। অর্থাৎ সব মিলে বলা যেতে পারে বিজেপির প্রার্থী 12 জন নাম গিয়েছে, তাদের মধ্যে কাদের প্রার্থী বা মাথায় শিখে শিখবে সেটা নিয়ে কিন্তু এখন দেখার বিষয়। কিন্তু প্রাথমিক অবস্থা আমাদের কাছে খবর আছে যে 4টি নাম বললাম তারা এগিয়ে রয়েছে, এখন সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। একদমই ধন্যবাদ জানাবো দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। এবং বাগদা উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে যেরকমটি শান্তনু ঠাকুরের স্ত্রী এগিয়ে রয়েছেন, এবং সেখানে কিন্তু মধুপর্ণা ঠাকুর অর্থাৎ মমতা বালা ঠাকুরের কন্যাকে কিন্তু তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, বাগদা উপনির্বাচনে বিজেপির প্রার্থী কে হবেন সেই প্রশ্ন রয়েছে। দৌড়ে রয়েছেন শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, এবং বাগদা উপনির্বাচন যেখানে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে। অন্যদিকে উঠে আসছে জেলা সহসভাপতি অমৃতলাল বিশ্বাসের নাম, অর্থাৎ 2টি নাম এখনো পর্যন্ত উঠে আসছে আরও এক জেলা সভাপতি বিনয় বিশ্বাসের নাম, অর্থাৎ বাগদা উপনির্বাচনে 3 জনের নাম কিন্তু উঠে আসছে। দেবাশিস মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, এই 3 জনের নাম এখনো পর্যন্ত উঠে আসছে, কি জানা যাচ্ছে? দেখো, 10 তারিখের উপনির্বাচন রয়েছে। এই উপনির্বাচনে কিন্তু বিজেপি এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা না করলেও তৃণমূল বা বাম জোট তারা কিন্তু ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে। ফলে বিজেপি আজকালের মধ্যে হয়তো প্রার্থী তালিকা ঘোষণা করবে। কিন্তু বাগদা বিধানসভা ক্ষেত্রে কিন্তু অনেকগুলো নাম উঠে আসছে বিজেপির মধ্যে। বিজেপি বাগদার সাংগঠনিক যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু দাবি তুলেছেন যে যেই প্রার্থী হোক তাকে কিন্তু ভূমিপুত্র হতে হবে। তারা কিন্তু চাইছেন না কোনো বাইরের কোনো বিধানসভা কেন্দ্রের প্রার্থী তারা কিন্তু বাগদা কেন্দ্রে দাঁড়ায়, এটা তারা চাইছেন না। এটা কিন্তু বাগদা বিধানসভা কেন্দ্রের কয়েকদিন আগেই আমরা দেখেছি যে বিজেপি নেতৃত্ব তারা কিন্তু কর্মী বৈঠকে তারা জানিয়ে দিয়েছে। কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু এখানে যে শান্তনু ঠাকুর যে মন্ত্রী ছিলেন তার কিন্তু মুনগা সাংসা তার কিন্তু যে স্ত্রী সোমা ঠাকুরের নাম কিন্তু উঠে আসছে। পাশাপাশি এখানে অমৃতলাল বিশ্বাস, তিনি কিন্তু বাগদার একজন সাংগঠনিক নেতৃত্ব দেন বিজেপির, তার নাম কিন্তু উঠে আসছে। পাশাপাশি বিনয় বিশ্বাসের নাম সহ একাধিক নাম কিন্তু উঠে আসছে। কিন্তু বাগদা বিধানসভা কেন্দ্রে যারা বিজেপির কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু চাইছেন যে বিজেপি যে বাগদার প্রার্থী হবে তিনি কিন্তু তার ভূমিপুত্র হতে হবে, এবং বাগদা বিধানসভা কেন্দ্র থেকে যে কোনো প্রার্থী দাঁড় করানো হোক তাকে তারা সমর্থন করবেন, তার হয়ে তারা খাটবেন। এটা কিন্তু তারা বাগদার বিধানসভা কেন্দ্রে যে বিজেপি কর্মী তারা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত বাগদা কেন্দ্রের যে বিজেপির নাম ঘোষণা না হয়নি এখনো পর্যন্ত, কিন্তু এখনো কোন কে কার ভাগ্যে এটা সিকি ঝোলে এবং সেটা কিন্তু আর আজকে অথবা কালকের দিনের মধ্যে জানা যেতে পারে। তবে এই মুহূর্তে বলা যেতে পারে যে সোমা ঠাকুর যেমন এগিয়ে রয়েছে, পাশাপাশি কিন্তু অমৃতলাল বিশ্বাস তিনি কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন আন্দোলন বিক্ষোভে তিনি রয়েছেন এবং জেলা সহসভাপতি রয়েছেন, ফলে তার নামও কিন্তু রয়েছে। এর পাশাপাশি আরো কিছু নাম কিন্তু উঠে আসছে, কিন্তু যে নামটাই উঠে আসেন না কেন তারা কিন্তু চাইছেন যে মতুয়া কোনো ব্যক্তি তিনি কিন্তু এই বাগদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হোক। ধন্যবাদ তোমায়। চারদিকে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরে নজর রাখবো, আর কিছুক্ষণের মধ্যেই রাজভবনে আসবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। মূলত ভোট পরবর্তী হিংসায় যারা আক্রান্ত তাদেরকে সঙ্গে নিয়ে বিরোধী দলনেতা তিনি রাজ্যপালের দ্বারস্থ হবেন এবং রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। রাজভবনের সামনে থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, আর কিছুক্ষণের মধ্যেই রাজভবনে আসবেন বিরোধী দলনেতা, এই মুহূর্তে ঠিক কি ছবি? দেখো, রাজভবনের ঠিক দূরেই আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আক্রান্ত বিভিন্ন জেলা থেকে যারা আক্রান্ত যে মানুষজন তারা কিন্তু এসে রয়েছে। যেমন এখানে দেখা যাচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে মানুষজন এসছেন, জয়নগর কেন্দ্র থেকে মানুষজন এসছেন, তারা রয়েছেন এখানটায়, রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা, আরও বেশ কয়েকটি জায়গা থেকে মানুষজন রয়েছে এবং তাদেরকে সঙ্গে নিয়েই প্রায় 100 জনের মতো একটি টিম নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আসবেন, রাজভবনে তিনি ঢুকবেন। এবং আমরা দেখেছি গত কয়েকদিন আগে রাজভবনে কিন্তু ঢুকতে গিয়েছিলেন আক্রান্ত মানুষদের নিয়ে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যেটা অভিযোগ বিরোধী দলনেতার যে তারা ঢুকতে দেয়নি। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পূর্ব অনুমতি না থাকায় এমনটা ঢুকতে দেওয়াই যায়নি, কারণ রাজভবনের প্রোটোকলের দায়িত্বে যারা রয়েছেন প্রশাসন, সেক্ষেত্রে রাজ্যপালের কাছে অনুমতি যতক্ষণ না পাওয়া যায়। সে সময় 200 জনের অনুমতি আছে বলে দাবি করেছিল, পরবর্তীকালে সে বিষয় নিয়ে গিয়েছিল আদালতে, দ্বারস্থ হয়েছিল, আদালত বলে দিয়েছে রাজ্যপালের অনুমতি নিয়ে আক্রমণ দেখা করতে পারে। এবং ইতিমধ্যে জানি রাখি গত 2 দিন আগেই কিন্তু রাজ্যপাল তিনি কলকাতায় মহেশ্বরী ভবনে, যেখানে বেশ কিছু আক্রান্ত বিভিন্ন জেলার মানুষজন আছে, তাদের সঙ্গে যান এবং তারা কথাবার্তা বলে আসেন। ঠিক সেই জায়গায় আজই কিন্তু আসবেন। এখানে একদিকে হচ্ছে সেই আক্রান্তদের যারা আক্রান্ত তাদেরকে সঙ্গে নিয়ে বিরোধী দলনেতা তিনি যাবেন, দেখা করবেন রাজভবনে এবং কি ব্যবস্থা নেয় সেটা বেরোনোর পরেই বোঝা যাবে যে কী কথা হলো রাজভবনে। অপরদিকে জানিয়ে রাখি এই আক্রান্তদের বিষয়ে খুঁটিনাটি জানার জন্য ইতিমধ্যেই কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জেপি নাড্ডা 4 সদস্য ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে একটি কমিটি 4 সদস্যের কমিটি করে দিয়েছে। সেই কমিটিতে বিপ্লব দেব ছাড়াও রয়েছেন সেখানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ রয়েছেন, পাশাপাশি রয়েছেন সেখানে প্রাক্তন IPS অফিসার রয়েছেন, সেখানে কবিতা প্রতিকা তিনি রয়েছেন সাংসদ। অর্থাৎ তারা যাবেন, তারা বিমানবন্দরে নেমে এসেই সেখান থেকে তারা চলে যাবে সরাসরি মহেশ্বরী ভবনে, সেখানে যারা আক্রান্তরা তাদের সঙ্গে কথা বলবেন। অর্থাৎ সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ 6টা নাগাদ বিরোধী দলনেতা এখানে আসার কথা, কিন্তু আক্রান্ত যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে এসে গিয়েছে এবং পুলিশ নজর থাকবে দেবাশিস দাসের দিকে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই রাজভবনে রাজ্যপালের দ্বারস্থ হবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় যারা আক্রান্ত তাদের সঙ্গে নিয়েই কিন্তু রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন শুভেন্দু। ধন্যবাদ তোমায়। নজর রাখবো অন্যান্য খবরে। প্রশ্ন প্রতি 30 থেকে 32 লক্ষ টাকা। প্রশ্নের উত্তর যারা করে দরে সেই সলভার গ্যাংও সাবজেক্ট প্রতি মোটা অর্থ দাবি করে। এটাই দস্তুর সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট কেলেঙ্কারির তদন্ত করতে গিয়ে পাটনা থেকে ধৃতদের কাছে এমনই তথ্য মিলেছে। সারা ভারতে ছড়িয়ে থাকা এই জালের সুবাদে কোটি কোটি টাকা উড়েছে বলে তদন্তকারীদের আশঙ্কা। ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের ফল প্রকাশিত হয় গত 4 জুন। ফল প্রকাশের পর থেকে নানা অসঙ্গতি ও তাকে ঘিরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠতে শুরু করে নিট পরীক্ষার নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিরুদ্ধে। গত 5 মে নিট ইউজি পরীক্ষার দিনই পাটনার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে প্রশ্নপত্রের ফটোকপি বিলির অভিযোগ পায় পুলিশ। 4 জন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে আগের দিনই তারা প্রশ্নপত্র পেয়ে গিয়েছিল। এরপরেই সিট গঠন করে তদন্তে নামে বিহার পুলিশ। তদন্তে নেমে পুলিশ সিকেন্দার যুজবেন্দ্র, অখিলেশ ও বিট্টু নামে 3 জনকে গ্রেপ্তার করে। তাদের জেরা করে জানা যায় পাটনার এক পড়ুয়ার কথা। পাটনার এক পড়ুয়াকে জেরা করে জানা যায় পরীক্ষার আগের দিন রাতে তার মতো আরও কয়েকজনকে শাস্ত্রীনগরের একটি গেস্ট হাউসের ঘরে বন্দি করে রাখা হয়। সেখানে তাদের যে প্রশ্নপত্রের ফটোকপি তাদের হাতে তুলে দেওয়া হয় তা পরীক্ষা কেন্দ্রের দেওয়া প্রশ্নপত্রের সঙ্গে হুবহু এক ছিল বলে ওই ধৃতের দাবি। জানা গিয়েছে পড়ুয়া পিছু 3 লক্ষের বেশি টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস এবং উত্তর লিখে দেওয়া হয়েছে। এ পর্যন্ত 9 জন পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একজন ইঞ্জিনিয়ার সহ মোট 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারী বিহারের ইকোনমিক্স অফেন্স ইউনিটের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মনাভজিৎ সিং ধিলো জানান, পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড যে এজেন্সি মারফত পাঠানো হয়েছে সেখান থেকে পরীক্ষার্থীদের নামধাম জেনে ফাঁদ পাতে মাফিয়ারা বিহার ছাড়াও উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক সহ দেশের অন্য রাজ্যেও এই পরীক্ষায় মাফিয়া ও সার্ভার গ্যাং সক্রিয় ছিল বলে দাবি ইওইউআইজির।
তিনি জানান, সিকেন্দারকে গ্রেপ্তারের সূত্রে পাটনার রামকৃষ্ণনগর থেকে অমিত ও নীতিশ বলে দুই যুবককে হেফাজতে নেওয়া হয়েছে। প্রশ্নপ্রতি 30 থেকে 32 লক্ষ টাকার বিনিময়ে তা সংশ্লিষ্টদের হাতে তুলে দিয়েছে বলে জেরার মুখে কবুল করেছে ধৃতেরা। তার আরও দাবি, নানা রাজ্যে ছড়িয়ে থাকা একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি পদাধিকারীও এই চক্রে জড়িত। কলকাতা টিভি। অন্যান্য আরো খবরের আপডেট নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গের কিছুটা অংশে বর্ষা প্রবেশের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে। আজ ও সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে আগামী 2 দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুভ্রজিৎ চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। শুভ্রজিৎ, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে ইতিমধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই আভাস দেওয়া হয়েছে, এমনটাই সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে যে তীব্র দাবদাহ, সেখান থেকে কিছুটা অস্বস্তি কাটবে। হ্যাঁ দেখো, একেবারেই প্রথমে তোমায় জানিয়ে রাখবো, আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে আগামী 4 থেকে 5 দিনে কিন্তু দক্ষিণবঙ্গের কিছুটা অংশে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে এবং 4 থেকে 5 দিনে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি কমবে। এবং একদিকে যেরকম তাপপ্রবাহের কথাও বলা হচ্ছে যে আগামী 2 দিন পশ্চিমবঙ্গের পশ্চিমের যে জেলা, দক্ষিণবঙ্গের পশ্চিমের যে জেলা, সেখানে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের 2-1 জায়গায় তাপপ্রবাহের কথা বলা হচ্ছে এবং ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমে অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী 2 দিন। এর পাশাপাশি কিন্তু বৃষ্টিপাতের কথাও বলা হচ্ছে। 18 এবং 19 তারিখ নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের যে বিভিন্ন জেলা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা, বৃষ্টিপাতের সম্ভাবনা এবং যেটা জানা যাচ্ছে যে কিছু জায়গায় বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা থাকছে, সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং পশ্চিমের জেলাতেই কিন্তু এটি বেশি দেখা যাবে বলে জানা যাচ্ছে এবং উত্তরের যে 5টি জেলা রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেরকমটা জানানো যাচ্ছে যে আলিপুর দুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পংয়েও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। একদিকে যেরকম উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত, সেরকমই দক্ষিণবঙ্গের যে বিভিন্ন জেলাগুলি রয়েছে সেখানে 18 থেকে 19 তারিখ নাগাদ বৃষ্টি বাড়বে এবং আগামী 2 দিন দক্ষিণবঙ্গের পশ্চিমের যে জেলাগুলি রয়েছে 3টি জেলায় সেখানে কিন্তু তাপপ্রবাহের সতর্কতার কথা বলা হচ্ছে 2-1 জায়গায়। একদমই ধন্যবাদ জানাবো শুভ্রজিৎ চক্রবর্তী, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। পাশাপাশি দক্ষিণবঙ্গে যেরকম আগামী 2 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তবে উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের 5 জেলায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টি। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি এলাকাতে কিন্তু ধসের সম্ভাবনা রয়েছে, কারণ উত্তর সিকিমে প্রাকৃতিক দুর্যোগের কবলে, আর সেই প্রভাব কিন্তু উত্তরবঙ্গে অনেকাংশেই পড়েছে। ভারী বৃষ্টি হওয়ায় ফের জল বাড়ছে তিস্তায়। পাহাড়ি নদীগুলিতেও ফের জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাহাড় ও সমতলে ভারী বৃষ্টির কারণে রবিবার সকাল থেকেই ফের মাল মহকুমার টটগাঁও বস্তি এলাকায় জল ঢুকতে শুরু করেছে এবং সেখানকার বাসিন্দারা তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন। এই বিষয়ে প্রশাসনের তরফে সমস্ত রকম সতর্কতা নেওয়া হয়েছে এবং এলাকায় গ্রাম পঞ্চায়েতের সদস্য তিনি যেমনটা জানিয়েছেন যে বৃষ্টি হওয়ার কারণে সকাল থেকেই জল বেড়েছে রুংডুং এবং তিস্তা নদীর, যে কারণে পঞ্চায়েতের দেওয়া যে বাঁধ, সেই বাঁধ পার করে জল ঢুকতে শুরু করেছে গ্রামগুলিতে এবং সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। খাবারের ব্যবস্থাও করা হয়েছে প্রশাসনের তরফে। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি তোরসা নদীর, সেখানে তোরসা নদীর জলস্তর বেড়েছে এবং আগামী কয়েকদিন যদি ভারী বৃষ্টি হয় তাহলে জলস্তর আরও বাড়বে এবং গ্রামগুলিতেও জল যেরকমভাবে ঢুকছে সেক্ষেত্রে দাঁড়িয়ে স্থানীয় যারা বাসিন্দারা এবং তিস্তা তোরসা নদী পাড়ের যারা বাসিন্দাদের তারা কিন্তু একেবারে আশঙ্কার প্রহর গুনছেন। শনিবার রাতভর বৃষ্টি ডুয়ার্সে, বিপর্যস্ত জনজীবন। বেহাল নিকাশি ব্যবস্থার কারণে বৃষ্টির জল জমে দুর্ভোগ সাধারণ মানুষের। ডুয়ার্সের একাধিক নদীতে জলস্ফীতি, যার ফলে আতঙ্কিত নদীপাড়ের বাসিন্দারা। হাটে বাজারে বৃষ্টির জল জমে গিয়ে চরম বিপত্তি, সমস্যায় ব্যবসায়ী থেকে ক্রেতারা। আপনাদের জানিয়ে রাখবো ডুয়ার্সেও কিন্তু পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের যে ছবি, বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত, কাল রাতভর বৃষ্টিপাত হয়েছে শনিবার এবং বিপর্যস্ত জনজীবন। বেহাল নিকাশি ব্যবস্থার কারণে বৃষ্টির জল জমে সাধারণ মানুষজন তারা কিন্তু দুর্ভোগের শিকার হয়েছেন। ডুয়ার্সের একাধিক নদীতেও জলস্তর বেড়েছে, যার ফলেই আতঙ্কিত নদীপাড়ের বাসিন্দারা।
বর্ষা শুরুর আগে বানারহাটে সরকারি নিয়ম না মেনে ছোট পাথর দিয়ে বাঁধ মেরামতের অভিযোগ তুলেছিলেন স্থানীয়রা। তাদের অভিযোগে কান দেয়নি প্রশাসন। বর্ষার আগেই হেলে গেল আংরা ভাষার ওপর সদ্য নির্মিত সেই বাঁধ। বৃহস্পতিবার থেকে ডুয়ার্সে শুরু হয়েছে বৃষ্টি। জল বেড়েছে তিস্তা, জলঢাকা আংরা ভাষা, ডুডুয়া নদীর। আংরা ভাষার বাড়তি জলে ক্ষতি হয়েছে 5টি বাঁধের। সদ্যই ছোট পাথর দিয়ে তৈরি আংরা ভাষার বাঁধ হেলে গেছে এরই মধ্যে। এলাকাবাসী এবং বিরোধীদের অভিযোগ ছিল, যেভাবে নিয়ম বহির্ভূতভাবে ছোট সাইজের পাথর দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে তা কিন্তু বৃষ্টি এলে ভাসিয়ে নিয়ে যাবে বা ক্ষতি হবে। ঠিক তেমনটাই কিন্তু দুদিনের বৃষ্টিতে আংরা ভাষা নদীতে জল আসতেই কিন্তু এখনো পর্যন্ত 5টি আর বাঁধ ব্যাপক ক্ষতি হয়েছে। বাঁধের অবস্থা তো এখন ভালো না গো, আমরা তো একটু সমস্যার মধ্যে আছি, চিন্তাযুক্ত আছি। ভাবছিলাম যে চিন্তাটার থেকে মুক্ত হবো, এখন তো দেখা যায় আবার সেই চিন্তাই হচ্ছে। কবে দিয়েছে এই বাঁধ? কতদিন হয়েছে? এই তো 2-3 মাস হয়ে গেল তো বাঁধ দিয়েছে না। এগুলো পকেটে পয়সা ঢুকছে খালি ওদের। এগুলো কাজ করে কি এগুলা? আপনারা বলেছিলেন কাজ ভালো করে করার জন্য। আমরা তো বলছিলাম যে এটা হবে না, আর একটা ইয়ে করে দাও। ওরা ওদিকে ভালো করে গাঁথনি করে দিল, এখানে যে এরকম করে ছাড়ে দিল। একটা জালের গ্যাপ দেখো তো কত বড় বড় গ্যাপ। এগুলো কাজ হয়। প্রশ্ন উঠছে, কি কারণে আধিকারিকরা সব জেনেও চুপ করে রয়েছেন? কেন বারবার সরকারি আধিকারিকরা এলাকা পরিদর্শনের পরেও ক্লিন চিট দেওয়া হচ্ছে ঠিকাদারি সংস্থাকে? তাহলে কি ভেতরে অন্য কোনো বোঝাপড়া হয়েছে? প্রশ্ন বিরোধীদের। এটা এই সরকারের আমলে সবকিছু সম্ভব হতে পারে, ঠিক আছে। এটা এই ছোট ছোট পাথরে দেওয়ার জন্য আজকে এই নতুন আর বাঁধগুলো ভেঙে যাওয়ার মতন বা নষ্ট হওয়ার মতন 2-3 মাস হয়েছে সেগুলো এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এবং আশা করি এই বাঁধগুলো থাকবে না এবং এর একটাই মূল কারণ যে কাটমানি। এখন দেখার বিষয় এই খবর সম্প্রচারের পর প্রশাসন কতটা নড়ে চড়ে বসে বা কোনো প্রকার পদক্ষেপ নেয় কিনা। কয়েকটা থেকে শুভজিৎ দেবনাথ, কলকাতা টিভি। 4টে 4 দিক আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।